This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খড়গপুরেও এবার বারুইপুরের নিদান দিচ্ছেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত মন্ত্রী বলছেন খড়গপুরে গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ি অনেকটা বাড়ছে, তাই একেবারে পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন তিনি বলছেন যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে এখানেও এনকাউন্টার হবে। গুন্ডা মাফিয়ার বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি অনেক ভালো। দেখেছেন ভিডিও, পুলিশ পাড়ায় ঢুকে তাড়া করে করে ধরছে পাতাখোরদেরকে, কাউকে ছাড়া হবে না। আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, গাড়ি করে যেমন হয়েছে পালাতিগুলো। খড়গপুরে গুন্ডা মাফিয়া মাদকাসক্তদের ঠান্ডা করতে বারুইপুর দাওয়ায় রাজ্যের মন্ত্রীর। রবিবার খড়গপুরের 2 নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয়ের উদ্বোধনে যান তিনি। সেই অনুষ্ঠানে দুষ্কৃতীরাজ রুখতে কড়া বার্তা দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ পুলিশকে কি বলছেন আমি জানি না, কিন্তু দিলীপ ঘোষের কোনো কথা পুলিশ শুনবে না, কারণ শুভেন্দুর বলা আছে যে শুভেন্দু ছাড়া অন্য কারুর কথা পুলিশ শুনবে না, কাউকে ছাড়া হবে না। আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, গাড়ি করে যেমন হয়েছে পালাতিগুলো। দিলীপ বাবুর বক্তব্য শান্তি ফেরাতেই বিজেপিকে জিতিয়েছে খড়গপুর। সেই দায়বদ্ধতা থেকে দুষ্কৃতীরাজ দমনে কড়া বার্তা পঞ্চায়েত মন্ত্রীর। আর এই যে এনকাউন্টার করে দেবো, অমুক করে দেবো, এইসব করে খবরে থাকা যায়। এটা বিজেপির যে কালচার, গুলি করে মারা, আইনের শাসন না দেয়া, সবটাই গাজোয়ারি। ওটা ওই ইকো পার্কের মর্নিং ওয়াক অব্দি ঠিক আছে, বাকি বেশি বলবেন না। শুভেন্দুর পুলিশই আপনাকে অ্যারেস্ট করে নেবে, কাউকে ছাড়া হবে না। আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, গাড়ি করে যেমন হয়েছে পালাতিগুলো। যারা কথায় কথা বলে ট্রিগার দাবিয়ে দাও, তারা কি সরকার চালাচ্ছেন? আমার প্রশ্ন এইটাই। এই কথা বলার জন্যই এই লোকটার বিরুদ্ধে একটা মামলা করা দরকার। মন্ত্রী বলেন নেশার টাকা জোগাড় করতে খড়গপুরে নিত্যদিন চুরি ছিনতাই লেগেই আছে। দুয়েক মাদকাসক্তকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকা শান্ত রাখতে পুলিশকে ফ্রি হ্যান্ডও দিয়েছেন খড়গপুর সদরের বিধায়ক। খড়গপুরে আশপাশের থেকে এসে, অন্য রাজ্যের থেকে এসে টাকাত গুন্ডা বদমাশদের দিন দাপিয়ে বেরিয়েছে। পুলিশ সব জানার পরেও কিছু করেনি। এবার কিন্তু পুলিশ তার কাজ শুরু করেছে। অনেকে হয়তো কমপ্লেন করছে পুলিশ বাড়াবাড়ি করছে, পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ি চাইতে পুলিশের বাড়াবাড়ি একটু ভালো, তাহলে বাকি শান্ত থাকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আইএসএফ ছাড়া 24 ঘন্টার মধ্যে আরাবুল ইসলামের ওপরে হামলা। তার গাড়িতে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। আরাবুল ইসলাম সেই সময় গাড়িতেই ছিলেন, এমনটাই তিনি বলছেন। TV9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আরাবুল ইসলাম বলছেন তার উপরে যে হামলা হয়েছে সেটা আইএসএফ করিয়েছে। তার প্রচুর জনসমর্থন, সেটার উপরে ঈর্ষান্বিত হয়েই আব্বাস এবং নওশাদ সিদ্দিকী এই দুজন এই হামলা চালিয়েছে বলে তার অভিযোগ। আমি শুধু একটাই কথা বলবো, যে দুজন পীরজাদা আজকে যাদের নেতৃত্বের প্রতি বাংলার মানুষ আস্থা রাখছে, আমি সেরকম একজন ব্যক্তি, সেরকম নেতৃত্বের হাতে হাত দিয়ে আজকে এই দলে আমি অংশগ্রহণ করলাম। এই দলবদলের পরেই ক্যানিং পূর্বের প্রার্থী হয়েছিলেন ভাঙড়ের তাজা নেতা বলে পরিচিত আরাবুল। কিন্তু রাজ্যে তৃণমূলের ভরাডুবির সঙ্গেই তৃণমূল ছেড়ে যাওয়া আরাবুলকেও হারতে হয়েছে। ভোটে হারার কিছুদিন কাটতে না কাটতে আইএসএফ নিয়ে মোহভঙ্গের ঘোষণা করেন আরাবুল। ফেসবুক পোস্ট করে জানিয়ে দেন স্বৈরাচার ও একনায়কতন্ত্রের জেরেই দল ছেড়েছেন। আইএসএফে মাত্র 5 মাসের সংসার ভাঙতে না ভাঙতেই ভাঙড়ে আক্রান্ত হলেন আরাবুল। শনিবার রাতে বাড়ি ফেরার সময় তার গাড়ি লক্ষ্য করে ইট ও বোমা ছড়া হয় বলে অভিযোগ। ঘটনার সময় গাড়িতেই ছিলেন আরাবুল, তবে তার কোনো আঘাত লাগেনি। আমার পিছনেই অনেকগুলো বাইক ছিল, তারা বলেছে 2-3টে বোম পড়েছে। ওখানে গুলির আওয়াজটা আমি বলতে পারবো না, কিন্তু বোম মারা হয়েছে। গাড়ির উপরে অ্যাটাক হয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে আমার গাড়ির উপরে অ্যাটাক হয়েছে। পরিষ্কার বুঝতে পারছেন এর সাথে কারা যুক্ত। পুরো আইএসএফরাই এর সাথে যুক্ত। রাতের হামলার পর রবিবার সকালেও আরাবুল ইসলামের বাড়ির কাছে তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। আর এই সোজা রাস্তাটা যেটা দেখা যাচ্ছে, যেখান দিয়ে টোটোটি আসছে, সেই জায়গা থেকে আমরা জানি যে আরেকটু গেলে আরাবুল ইসলামের বাড়ি। আর সেই বাড়ির কাছাকাছি আসার যে পথ, এই হচ্ছে সেই পথ যেখানে আজকে সকালবেলা উদ্ধার হয়েছে তাজা বোমা। জঙ্গলে কালকে রাত্রে আরাবুল ইসলামের ওপরে অ্যাটাক হয়েছে, তারপরে সকালে এসে দেখলাম যে ওখানে বোম পড়ে আছে। গাছ কাটা লাগি লোকেরা কাজে এসছে, এসে দেখলো বোমটা পড়ে আছে। খবর দিল আমাদের ওখানে, গ্রামের মোড়ে বসেছিলাম, এসে দেখি বোমা আছে। যারা হামলা করেছে বা যারা চক্রান্ত করছে, যারা বিরোধিতা করছে,
তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ভাঙড়ের মানুষের জন্য আরাবুল ইসলাম বিগত দিনে লড়াই করেছে, আগামী দিনেও লড়াই করবে। চক্রান্ত করে ভয় দেখিয়ে বোমা মেরে গুলি চালিয়ে আরাবুল ইসলামকে রোখা যায়নি, আগামী দিনেও রোখা যাবে। আরাবুল সরাসরি অভিযোগ তোলেন হামলার পিছনে আইএসএফ। কিন্তু কেন এই হামলা? একটা সত্যি কথা বলতে কি, আরাবুল ইসলাম যেখানে যাচ্ছে হাজারে হাজারে মানুষ, সেইটা ওনারা মেনে নিতে পারছে না। যে আরাবুল ইসলাম যদি নওশাদের ঊর্ধ্বে চলে যায়, জনসমর্থক যদি আরাবুলের পক্ষে চলে যায়, তাহলে এনাদের বাজার ডাউন হবে। আমি যখন হেরে গিয়েও আমি যখন ক্যানিং পূর্বে যাচ্ছি, যেখানে যাচ্ছি হাজারে হাজারে লোক। আরাবুল সরাসরি আঙুল তুললেও হামলার অভিযোগ অস্বীকার করেছেন নওশাদ। উল্টে তার সন্দেহ আরাবুল নিজেই এই হামলা করিয়ে থাকতে পারে। হামলা নিন্দনীয়, কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। তবে স্বাভাবিক নিয়মে একদিন আগে দল ছেড়েছে, আইএসএফের নামে দোষ দেবে, এটা স্বাভাবিক নিয়ম। আমি বলবো এটা তদন্ত সাপেক্ষ তদন্ত হোক। কারণ এটা হতে পারে ভাঙড়ের মানুষের মন পাওয়ার জন্য নিজেই হামলা করাতে পারে। দ্বিতীয় হচ্ছে কদিন আগে দেখলাম একজন নতুন বন্ধু পেয়েছে, কিন্তু তার বন্ধুর সাথে দীর্ঘদিনের শত্রুতা আছে, সেও সুযোগটা কাজে লাগাতে পারে। এই হয়তো উইকেটটা ফেলে দিই, কিন্তু পারেনি। ডেভেলপমেন্টের উনি 5 বছরে কি করলেন? উনি শুধু বিধানসভায় গিয়ে বড় বড় ভাষণ দিলে তো হবে না, কাজটা করতে হবে, কাজ করে দেখাতে হবে। আমি কলমে এই করে দেবো আর সার্বিক উন্নয়ন হবে না, ওই কলমে কোনো দাম নেই। তৃণমূলের শওকত মোল্লার সঙ্গে আরাবুলের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সেই লড়াইয়ে কোণঠাসা হয়েই 26-এর বিধানসভা ভোটের আগে দল ছেড়ে আইএসএফে গিয়েছিলেন আরাবুল। এবার আইএসএফেরও হাত ছাড়লেন। তবে কি রাজনীতি থেকে সন্ন্যাস, নাকি ফের দলবদল? ভাঙড় রাজনীতিতে এই নিয়ে জল্পনা তুঙ্গে। ভাঙড় থেকে ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। সরকার বদলানোর পর তৃণমূল এবং তৃণমূল ঘনিষ্ঠদের নানা দুষ্কর্ম সামনে আসছে। এবার খাস কলকাতায় বাড়ি হাতি নেওয়ার অভিযোগ উঠল অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে। অথই জলে পড়েছেন শ্যামপুকুরের বহু মানুষ। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অতীন ঘোষের মেয়ের সংস্থার বিরুদ্ধে। হোটেল ব্যবসায়ী সম্পত্তি দখলে অভিযুক্ত অতীন ঘোষ গ্রেফতারি এড়াতে হাইকোর্টে ছুটতে হয়েছিল কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রকে। সেই অভিযোগে নাম রয়েছে অতীন কন্যা প্রিয়দর্শিনীরও। এবার সামনে এলো নতুন অভিযোগ। শ্যামপুকুরে ফ্ল্যাটের টোপ দিয়ে বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনীর বিরুদ্ধে। প্রিয়দর্শিনী ও এক প্রমোটারের বিরুদ্ধে শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগ, আবাসন তৈরির নাম করে এলাকার বাসিন্দাদের কাছ থেকে তাদের বাড়ি নেওয়া হয়, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি। মহা আতান্তরে পড়েছেন জমি দেওয়া মানুষজন। প্রমোটার ছিল সোমনাথ কুণ্ডু আর প্রিয়দর্শিনী ঘোষ। হ্যাঁ, আমাদের এতে ওনারই নাম আছে। আমাদের বাড়ি ছিল 19 নম্বর গণমিত্রি লেন। আমাদের শিফটিং দেওয়া হয়েছিল শিকদার বাগান। আমাদের বলেছিল যে আমাদেরকে আমাদের মনের মতন পুষিয়ে দেবে। সেই জায়গায় আমাদেরকে এমন একটা বাজে জায়গায়, জঘন্য জায়গায় জড়িয়ে দিয়েছে যে শান্তিভাবে ভাত খাওয়ার মতন পরিস্থিতিও আমাদের বাড়িতে নেই। দোকানের মানে বিনিময়ে আমি এই টাকাগুলো দিয়েছি, কিন্তু আমাকে দোকানটা এখনও দিচ্ছে না। আমি যখনই ফোন করছি তখনই আমাকে 7 দিন 10 দিন 1 মাস করে ঘুরিয়ে যাচ্ছে। ডেপুটি মেয়রের মেয়ে হওয়ার সুযোগই কি এভাবে কাজে লাগিয়েছেন প্রিয়দর্শিনী? তৃণমূল কংগ্রেসের নেতার মেয়ে, তো উনি ভাবতেন যে ফ্ল্যাট না দিয়ে হাওয়ায় ফ্ল্যাট দেখিয়ে দেবো একটা, তাহলেই হয়ে যাবে। টাকা নিয়েছে হয়তো। তৃণমূল ক্ষমতায় ছিল তখন, পুলিশ তো কমপ্লেন নিতেন না এদের বিরুদ্ধে, পুলিশের লোকেরা। তৃণমূলরা কেউ ছাড়িনি, এটা নিয়ে কোনো প্রশ্নই আসবে না। সিপিএমও যখন ছিল তখন তার আখের গুছি, যা তৃণমূল মানে পুকুর চুরি করে নিয়েছে। 15 বছর ধরে এরকমই চলছে, যে যার জমি নিয়ে নিচ্ছে। বিএলআরও আর 3 জনের নামে একই জমি লিখে দিয়েছে টাকা নিয়ে। বহু কমপ্লেন আছে, আর নেতারাও তার মধ্যে ইনভলভ হয়ে, তার আত্মীয়স্বজনরাও ইনভলভ হয়ে গেছেন। প্রিয়দর্শিনী অবশ্য সব অভিযোগ অস্বীকার করছেন। আমি কোনো ভুল করিনি, দেব না টাকা, কারণ আমার কাছে ডকুমেন্টস আছে। লড়বো, কোর্টে লড়বো, মাঠে ময়দানে লড়বো, হেরে যাব না বলে দিলাম। অথই জলে পড়া পরিবারগুলো মাথার ছাদ ফিরে পাবে? শান্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে ষড়যন্ত্রের তত্ত্ব। তিনি বলছেন অনেকে ইচ্ছাকৃতভাবে গাফিলতি করে ফর্ম ফিল আপ করেছেন। অর্জুন সিং তিনি বলছেন যে তৃণমূলের এগুলো কারসাজি বিজেপিকে কালিমা লিপ্ত করার জন্য। যোগ্যরা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তো অনেকে ভিতরে তৃণমূলের সব বসে রয়েছে, যারা অনেক গন্ডগোলও পাকাচ্ছে। অন্নপূর্ণার সাবোটাজ, টাকা না পাওয়ার নেপথ্যে ষড়যন্ত্র, সিস্টেমের গলদ, না পরিকল্পিত গাফিলতি? আগেই সন্দেহ করেছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
এবার বিজেপি রাজ্য সভাপতির মুখেও একই কথা। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ। সবটাই কি শুধুই প্রশাসনিক ভুল, নাকি এর পেছনে রয়েছে পরিকল্পিত গাফিলতি? দু এক জায়গায় বিচ্যুতি আছে এবং সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় সাবোটেজ করারও চেষ্টা করা হয়েছে, কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ গাফিলতি দেখিয়েছিলেন। আরও 50 লক্ষ মহিলা খুব অনতি বিলম্বেই তারা পেয়ে যাবেন। প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকারকে বদনাম করতে চক্রান্ত করছে তৃণমূল, অভিযোগ তুলেছেন শ্রমমন্ত্রী অর্জুন সিংও। কেউ বলছে 3টে, কেউ বলছে বাড়ি বিল্ডিং আছে, তো তারা কি করে পাবে? তো ওটা সব একটা পরিকল্পিতভাবে তৃণমূল এদের সামনে বদনাম করার জন্য নিয়ে এসছে। ওটা কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই আশ্বাস দিয়েছেন, অন্নপূর্ণা যোজনায় একজন যোগ্যও বঞ্চিত হবেন না। যোগ্য প্রত্যেক মহিলাকেই এই প্রকল্পের আওতায় আনা হবে। তারা এই সামান্য ভাতার উপরে নির্ভর করেন, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। বিজেপি নেতৃত্বের দাবি, অন্নপূর্ণা যোজনায় সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কঠোর স্ক্রুটিনি চলছে। নথিপত্র যাচাই, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পরিচয় সংক্রান্ত তথ্য সবকিছু মিলিয়ে আবেদন যাচাইয়ের প্রক্রিয়া চলছে। আর সেই কারণেই কিছু ক্ষেত্রে টাকা পৌঁছতে দেরি হচ্ছে বলে দাবি সরকারের। তবে বিরোধীদের প্রশ্ন, আবেদন মঞ্জুর হওয়ার পরেও যদি নির্দিষ্ট সময় টাকা না পৌঁছয় তাহলে দায় কার? সরকার পুরো ফেল অন্নপূর্ণা যোজনা। খালি গল্প হচ্ছে আর গল্প হচ্ছে, না আশ্বাসবাণী হচ্ছে, বাকি কিছু হচ্ছে না। ভোটের আগে তো আপনারা বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার যারা পান 1500-এর বদলে 3000 পাবেন। আপনারা তো কোনো কন্ডিশনস অ্যাপ্লিকেবল এরকম কোনো শব্দ বলেননি। মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে অতীতে নানা অভিযোগ তুলেছিল বিজেপি। অতীতের অনিয়ম বন্ধ করে প্রত্যেক যোগ্য মহিলা টাকা পাবেন, বারবার তার নিশ্চয়তা দিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেশদ্রোহীদের দাদাগিরি চলবে না, যাদবপুরে ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হবে, এবার দাওয়াই দিলীপ ঘোষের। এরই মধ্যে পুলিশের যে তদন্তের গতি, সেই গতি নিয়েও প্রশ্ন উঠছে। তার কারণ 3 দিন কেটে যাওয়ার পরেও যাদবপুরের তাণ্ডবের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ সেই কমিটির চেয়ারম্যান হতে চান না শুভ শঙ্কর সরকার। যাদবপুরে এই দিমাগি নকশালগুলোকে যাদবপুর থেকে উৎখাত করতেই হবে। সার্জিক্যাল স্ট্রাইক চলছে, তো দরকার হলে পুরো সার্জিক্যাল স্ট্রাইক হবে। কিন্তু এই দিমাগি যারা নকশাল, তারা আমাদের দেশে আমাদেরই আপনার পরিবারের ছেলেদেরকে ব্রেন ওয়াশ করে আমাদের এই দেশের বিরুদ্ধেই তারা তাদেরকে কাজে লাগায়। কোনো দেশদ্রোহী আর সমাজ বিরোধীকে আমরা ওই রকম শিক্ষাঙ্গনে দাদাগিরি করতে দেবো না। যাদবপুরে অশান্তি নেপথ্যে দেশবিরোধী শক্তি, চড়া সুরে প্রতিবাদ বিজেপির। সেই যাদবপুরেই পরিবর্তন চান রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সমাজ বিরোধীকে আমরা ওই রকম শিক্ষাঙ্গনে দাদাগিরি করতে দেবো না। তো সংঘর্ষ হবেই যে কোনো পরিবর্তনে। যদি মহাভারতের যুদ্ধ থেকে ভগবান শ্রীকৃষ্ণ পিছিয়ে যেতেন, তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হতো না। তো ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে এখানে। যার অসুবিধা হচ্ছে সে নিজেকে ঠিক করুক। যাদবপুরেও ধর্মরাজ্য প্রতিষ্ঠা চান দিলীপ ঘোষ। সেই পথে হাঁটতেই রাজনীতির সার্জিক্যাল স্ট্রাইক। জবাব দিতে দেরি করেননি কুণালও। কিন্তু দিলীপ বাবুরা যদি সেখানে প্রভাব দেখাতে হয়, তার জন্য তো রাজনৈতিক মতবিনিময় বা রাজনৈতিক ক্ষেত্র আছে। তার জন্য পাড়ার গুন্ডাটাকে এলাকার মধ্যে ওখানে পাঠাতে হবে কেন? শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে পাড়ার গুন্ডাটাকে পাঠাতে হবে কেন? যাদবপুরে সরগরম রাজনীতি। এই আবহেই এনআইএ তদন্ত চাইল এবিভিপি। ক্যাম্পাসের ভেতরে লং লিভ কিষাণজি সার্জি নিরামের ছবি, তার যে আসছে, এর সাথে আমরা বলছি সেটা মাওবাদী নকশালবাদী আতাত আছে। আমরা এনআইএ তদন্তে যাচ্ছি, কারণ দেশের সুরক্ষার সাথে প্রশ্ন আছে। ক্যাম্পাসের ভেতর কেন সার্জির ইমামের ছবি থাকবে? শুভেন্দু অধিকারীর উপর ভরসা নেই এবিভিপির? এনআইএ কেন ইন্টারপোল দিয়ে তদন্ত করান। সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পরিষ্কার অন্তত 4টে এবিভিপির গুন্ডা নেতা, তাদের নেতৃত্বে বহিরাগত একটা মব ঢুকছে, বিজেপির লোকেরা গুন্ডামি করছে। যাদবপুর কাণ্ডের তদন্ত করছে পুলিশ, কিন্তু 4 দিন পর সেই পুলিশি তদন্ত নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। অনিশ্চয়তার মুখে যাদবপুর কাণ্ডের তদন্ত কমিটিও। কমিটির চেয়ারম্যান হতে চান না শুভ শঙ্কর সরকার। কর্তৃপক্ষকে ইমেল করে সে কথা জানিয়ে দিয়েছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য।
বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই তার মতো করে তদন্ত করবেন, কি করবেন, তাদের তো নিশ্চয়ই একটা কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তাদের তো জেগে উঠতেই সময় লাগলো, কিন্তু পুলিশ কেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়নি? পুলিশের তো এটা সুমোটো এগোনো দরকার ছিল, তারপরেও পুলিশের কোনো হেলদোল নেই। রাজনীতি থাকুক, সব রকমের রাজনীতি থাকুক, দেশ বিরোধী কার্যকলাপ থাকবে না। তদন্ত কে করবে কে করবে না, কে চাইছে কে চাইছে না, তাই নিয়ে আমাদের কি বিষয়? বিচারক নিয়ে আমাদের বক্তব্য না, বিচারটা নিয়ে আমাদের কথা। তদন্ত কমিটি গড়ল কর্তৃপক্ষ, অথচ চেয়ারম্যানের দায়িত্ব নিতে চান না শুভশঙ্কর সরকার। কেন? তাকে নিয়ে আপত্তি আরএসএস প্রভাবিত সংগঠনের। ইমেলে উপাচার্যকে আপত্তি জানিয়েছে ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। প্রশ্ন তুলেছে, স্কুল শিক্ষক নিয়োগে বেনিয়মে অভিযুক্ত কেন তদন্ত কমিটিতে? সূত্রের খবর, শিক্ষক সংগঠনের আপত্তি প্রকাশ্যে আসার আগেই চেয়ারম্যানের দায়িত্ব নিতে অস্বীকার শুভশঙ্কর সরকারের। তবে কি বাইরের কোনো চাপ থেকেই চেয়ারম্যান হতে চান না প্রাক্তন উপাচার্য? এরপর কি তাহলে নতুন চেয়ারম্যান নিয়োগ করেই তদন্ত কমিটি নতুন করে সাজাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের 247টি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজের পরিচালন সমিতির মাথায় রাজ্য সরকারের হেভিওয়েটরা থাকছেন, মন্ত্রীরা থাকছেন, বিধায়করা থাকছেন, সাংসদরা থাকছেন। সভাপতি হিসেবে তাদেরকে নিয়োগ করা হয়েছে। আর শুধু একটি কলেজেই যে একজন দায়িত্ব পাচ্ছেন এমনটা নয়, একাধিক কলেজে, 2-3টে কলেজে এক একজনের দায়িত্ব বা সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে যে রাজ্য সরকার পরিচালন সমিতিতে বা গভর্নিং বডিতে জনপ্রতিনিধিদের ভূমিকা বাড়িয়ে কি বার্তা দিতে চাইছে? 247টি কলেজে নতুন পরিচালন সমিতি। সভাপতি কারা? মন্ত্রী, সাংসদ, বিধায়ক, প্রশাসক নয়। এবার কলেজে পরিচালন সমিতির মাথায় জনপ্রতিনিধিরা। রাজ্যের 247টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে নতুন পরিচালন সমিতি গঠনের পথে উচ্চ শিক্ষা দপ্তর। আর সেই তালিকায় একের পর এক বিজেপির মন্ত্রী, সাংসদ ও বিধায়কের নাম। শিক্ষাঙ্গনকে আমরা রাজনীতি মুক্ত করব। রাজনীতি মুক্ত কিভাবে করা যায়? মহিলা অধ্যাপিকার উপরে প্লাস্টিকের জগ, জলের জগ যারে ছুঁড়ে মারা হচ্ছে, সেগুলোকে ঠেকানোর জন্য লোক দরকার। গত মে মাসে ক্ষমতায় আসার পর রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দিয়েছিল উচ্চ শিক্ষা দপ্তর। সেই জায়গায় এতদিন প্রশাসক নিয়োগ করে চলছিল কলেজ পরিচালনা। এবার সেই প্রশাসক ব্যবস্থা তুলে দিয়ে ফের তৈরি হচ্ছে পরিচালন সমিতি। কিন্তু নতুন তালিকায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, একই জনপ্রতিনিধির হাতে দেওয়া হয়েছে একাধিক কলেজের দায়িত্ব। উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রী নিজেও এবার সরাসরি কলেজ পরিচালনার দায়িত্বে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাতে বোলপুর, শম্ভুনাথ এবং সিউড়ি বিদ্যাসাগর কলেজের পরিচালন সমিতির দায়িত্ব। অন্যদিকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের হাতে কলকাতার 3টি গুরুত্বপূর্ণ কলেজ, আশুতোষ, যোগমায়া দেবী এবং শ্যামাপ্রসাদ কলেজ। মন্ত্রী তাপস রায়ের হাতে রয়েছে বিদ্যাসাগর কলেজের 3টি বিভাগের দায়িত্ব। ইন্দ্রনীল খাঁ একসঙ্গে 3টি কলেজের পরিচালন সমিতির সভাপতি। শিলিগুড়ির 2 গুরুত্বপূর্ণ কলেজের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী শঙ্কর ঘোষ। আসানসোলে বিএলবি কলেজের দায়িত্বে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদরাও। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের হাতে বালুরঘাট ও গঙ্গারামপুর কলেজ। সাংসদ রাজু বিস্তার হাতে দার্জিলিং ও শিলিগুড়ির 3টি কলেজের দায়িত্ব। ওন্দা থানা মহাবিদ্যালয় এবং রামানন্দ কলেজের দায়িত্বে সাংসদ সৌমিত্র খাঁ। কলকাতার কলেজগুলিতেও বিজেপি বিধায়কদের দায়িত্ব দেওয়া হয়েছে। সজল ঘোষের হাতে বঙ্গবাসী কলেজ, বঙ্গবাসী ইভিনিং এবং বঙ্গবাসী মর্নিং কলেজ। তরুণ জ্যোতি তিওয়ারির হাতে গুরুদাস কলেজ এবং সরোজিনী নাইডু কলেজ ফর ওমেন। রাজনীতি যারা করে তারা যে সবাই গণ্ডমূর্খ, এই কথাটা বলার কোনো যুক্তি। যে বিধানসভা এলাকায় বিরোধী দলের বিধায়ক রয়েছেন সেখানেও কলেজ পরিচালন সমিতির সভাপতির দায়িত্বে শাসক দলের জনপ্রতিনিধিরাই। একচেটিয়া শুধু বিজেপির এমএলএদের বসালো, এমনকি এক এলাকার এমএলএকে তার থেকে বহু দূরে অন্য জায়গায় বসিয়েছে। এটা তো সকলের কাছে সুপারিশ চাইতে হতো, সবসময় এমএলএদেরই করতে হবে, এর কি মানে আছে? কেন হবে? বাড়ি যেমনকার তেমনই আছে, রং পাল্টেছে, বাড়ির মালিকের পরিবর্তন হয়েছে, কিন্তু বাড়ির কোনো পরিবর্তন হয়। যা দেখেছি তৃণমূল আমলে তাই দেখছি বিজেপি আমলে। সংশ্লিষ্ট মহল মনে করছে জনপ্রতিনিধিদের সরাসরি দায়িত্ব দিলে কলেজের সমস্যা দ্রুত প্রশাসনের কাছে পৌঁছবে। কলেজের পরিকাঠামো থেকে উন্নয়ন, শিক্ষার পরিবেশ থেকে প্রশাসনিক সমস্যা, এবার থেকে সরাসরি নজর রাখতে পারবেন এলাকার জনপ্রতিনিধিরা। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।
দুর্গাপুজোর আগেই কুমোরটুলির ঘাটের ভোল বদলাতে চলেছে, সে কারণেই প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে। আগামী 24শে সেপ্টেম্বর নতুন রূপে উদ্বোধন হতে পারে, আর এই সূচনা পর্বে থাকতে পারেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এককালে এই কুমোরটুলি ঘাট থেকে শুরু হতো দেবীর যাত্রা। নৌকায় করে বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতেন দেবী দুর্গা। এখন সময়ের সঙ্গে বদলেছে যানবাহন, নৌকার জায়গা নিয়েছে ম্যাটাডোর, লরি, কিন্তু কুমোরটুলির ঐতিহ্য এতটুকু কমেনি। শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেবের তৈরি সেই কুমোরটুলি ঘাটে এখন চলছে সংস্কার। পুজোর আগেই সাজছে প্রায় 250 বছর আগে তৈরি হওয়া গঙ্গার ঘাটে। শুধু কুমোরটুলি ঘাট নয়, সেজে উঠছে চাপাতলা ঘাটও। সব মিলিয়ে 300 মিটার অংশে চলছে সংস্কারের তুলির টান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট ও আদানি গ্রুপের যৌথ উদ্যোগে খোল নলচে বদলে ফেলা হচ্ছে। এর জন্য ব্যয় হচ্ছে প্রায় 10 কোটি টাকা। প্রকল্পে প্রায় আগে 2 মাস আগে থেকে কাজ চালু হয়েছে। আশা করা যায় সামনে 1 মাসের মধ্যে কাজ আপনাদের সম্পন্ন হয়ে যাবে। ডিজাইন আছে এখানে বলতে হবে টোটাল যে কাজটা হচ্ছে তার মধ্যে যে টয়লেট ব্লক আছে, ফুড কোর্ট আছে, একটা মন্দিরও একটু সংস্কার করা হচ্ছে এবং নতুন একটা মন্দিরও হচ্ছে। ঘাট সুতানুটি যে আউটপোস্টটা ওটাকে রিনোভেশন হচ্ছে। তার পাশাপাশি ওদিকে একটা পুলিশ আউটপোস্ট ছিল, পুরনো আউটপোস্ট, এবং পাশে একটা টয়লেট, ওটাকে রিনোভেশন করা হচ্ছে। হেরিটেজ ওটা অবশ্যই। চাপাতলা ঘাট এবং কুমোরটুলি ঘাট নতুনভাবে তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে কুমোরটুলি থেকে চাপাতলা ঘাট পর্যন্ত প্রশস্ত পার্ক, হাঁটার রাস্তা, সঙ্গে আধুনিক বসার জায়গা ও বোটিং জোন। এই প্রকল্পের ফলে 300-রও বেশি মৃৎশিল্পী উপকৃত হবে। শুধুমাত্র পুজোর মরশুমে নয়, সারা বছরই দেশি বিদেশি পর্যটকদের কাছে তাদের শিল্পকলাকে প্রদর্শন করা সম্ভব হবে। তবে এলাকার প্রাচীন মন্দির, ঐতিহাসিক কাঠামো এবং ঐতিহ্যবাহী বাড়িগুলিকে অক্ষুণ্ণ রেখেই আধুনিকীকরণ করা হচ্ছে। আমার এত ভালো লাগছে যে এর আগে কেউ এরকম কাজ করে। এটা সব লোক আসে, বসে। কুমোরটুলি একটা ঐতিহ্যময় জায়গা, সেখানে সবাই দেখতে আসে। খুব ভালো জিনিস, এবং এটা আস্তে আস্তে প্রচার হচ্ছে। আমিও দেখতে এসেছি। কলকাতার পটুয়াপাড়ায় মানুষ তো শুধু প্রতিমার বায়নার জন্য আসেন না, অনেকেই দেখতে আসেন কুমোরটুলিতে পটুয়াদের হাতের কারিগরি, তাঁদের সৃষ্টি। ফলে সেখানে সৌন্দর্যায়ন হলে আকৃষ্ট হবেন বিদেশি পর্যটকরাও। হয়ে উঠবে কলকাতার হেরিটেজ ট্যুরিজমের নতুন ডেস্টিনেশন। দেবব্রত মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। যেখানে ইঁদুরের ভয়, সেখানে কি হয় দেখতে গেলে চলুন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঝকঝকে তকতকে হাসপাতাল, এদিকে ওয়ার্ডে ইঁদুরের উৎপাত। আর ইঁদুর ধরতে রোগীর বেডের পাশেই পাতা হয়েছে ফাঁদ, কিন্তু ইঁদুর আর মানুষের লুকোচুরি তা বন্ধ হয়নি। মোটা ইঁদুর, পাতলা ইঁদুর, মেছো ইঁদুর, গেছো ইঁদুর, মানে যত রকমের ইঁদুর রয়েছে সবেরই দেখা মিলবে মালদা মেডিকেল কলেজে। ওই যে দেখুন মেঝেতে, ওই যে দেখুন সুইচ বোর্ডের ওপরে ইঁদুরের অবাধ যাতায়াত। অনেক ইঁদুর দৌড়ে যাচ্ছে। পেশেন্টের গায়ে চলে আসছে? হ্যাঁ, ওই যে উঠে যাচ্ছে, তো বিছানাতে উঠে যাচ্ছে, মশারি তলে ঢুকে যাচ্ছে। কখন আসছে ইঁদুর? রাতের বেলা। প্রচুর ইঁদুর নাকি? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। রাত বিরেতে খুটখাট টুকটাক ইঁদুরের দল ঘুরে বেড়াচ্ছে হাসপাতালময়, ঢুকছে বেডে। কেন? কি নেই ওখানে? ইঁদুর তো ছেড়ে দিন, কি নেই? মানে জঞ্জাল এবং নোংরা আর আবর্জনার যদি একেবারে শ্রেষ্ঠ স্থান হতে পারে তাহলে সেটা মালদা মেডিকেল কলেজের ট্রমা সেন্টার। পুরনো সরকারের 50 বছরের এই জঞ্জালকে আমরা যদি বর্তমান আধিকারিকদের দৃষ্টিতে অবলোকন করাতে না পারি আমাদের দৃষ্টি দিয়ে, তাহলে এই ব্যবস্থা চলবে। বোঝা গেল ইঁদুরটাও মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পেয়েছে উত্তরাধিকার সূত্রে। তৃণমূল আমলের হাজারো বেনিয়মের মতো হাসপাতালের স্বাস্থ্য বেনিয়মের শিকার। কিন্তু শিক্ষা দুর্নীতির ধেরে ইঁদুর ধরতে যেমন ইডি সিবিআই নেমেছিল, তেমনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ইঁদুর ধরতে কি কি ব্যবস্থা হয়েছে। যেটা আমরা রিসেন্ট
পেস্ট কন্ট্রোল করেছি, কিন্তু তাতেও ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ইঁদুর ধরার জন্য মেশিনও বেশ কিছুদিন ধরে আমরা ব্যবহার করাচ্ছি। ওয়ার্ডের মধ্যে নোংরা জল জমে আছে, কি বলবেন? পাইপ লাইনের সমস্যা আছে, বেশ মেশিন দেখে তাদেরকে জানিয়েছিলাম। রোগীর শয্যার পাশে পাশে খাঁচা পেতেছেন হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু আপাতত পর্বতের মুশিক প্রসব। ধীরে নেংটি কোনো ইঁদুরই খুব একটা কলে পড়েনি। তথ্য বলছে ইঁদুর কামড়ালে 60টির বেশি রোগ হতে পারে ধনুষ্টঙ্কার, ইঁদুর জ্বর বা প্লেগ। ইঁদুরের লালা থেকে হতে পারে লেপ্টোস্পাইরোসিস। মালদা মেডিকেল কলেজে আবর্জনা নোংরা স্তূপ না থাকলে ইঁদুরের এত উৎপাত হতো কি? কাজেই খাঁচা পেতে ইঁদুর ধরার থেকে হাসপাতাল জঞ্জালমুক্ত করা যে জরুরি সেটা বোঝা যাচ্ছে। যেটা বোঝা যাচ্ছে না সেটা হলো হ্যামেলিনের বাঁশিওয়ালা হবেন কে? কে যাবতীয় ইঁদুরকে বাঁশির সুরে ভুলিয়ে হাসপাতালের স্বাস্থ্যোদ্ধার করবেন? সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ভাদ্রের ভ্যাবসা গরমে নাজেহাল আমি, আপনি, সবাই। একমাত্র টানা বৃষ্টি মুক্তি দিতে পারে, কিন্তু আবার বেশি যদি বৃষ্টি হয় তাহলে তো আরেক চিন্তা, জল জমবে। আজকাল ওই জল যন্ত্রণার যে চিন্তা, সে চিন্তা বাড়ছে, কারণ অল্প সময়ে অতিবৃষ্টির প্রবণতা। আচ্ছা, আমরা কি এই পরিস্থিতি মোকাবিলায় আদৌ প্রস্তুত? অল্প সময়ে অতিবৃষ্টি মানে আচমকা বৃষ্টি নামছে, চারদিক জলে জলাকার হয়ে যাচ্ছে, আর সেই জল নামাতে গিয়ে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে প্রশাসন। জলবায়ু পরিবর্তনের যে ধাক্কাগুলো আমরা দেখতে পাচ্ছি সচক্ষে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই অল্প সময়ে অতিবৃষ্টি। এই তো কদিন আগে জুলাই মাসে গুজরাটের ভালসাদ, সেখানকার যে উম্বেরগাঁও বলে একটি স্টেশন, সেখানে এত বৃষ্টি হয়েছে, মানে 24 ঘন্টা স্প্যানে 1000, আবার বলছি 1064 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার ঠিক কদিন আগেই এই জুলাই মাসেই দমদমে মানে কয়েক ঘন্টা বিকেলের দিকে এত বৃষ্টি হলো, দমদমে মাত্র কয়েক ঘন্টায় 163 মিলিমিটার বৃষ্টি হয়ে গেল। মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল কিনা জানা যায়নি, তবে এটা যে প্রায় মেঘ ভাঙা বৃষ্টি সেটা তো দমদম এবং ওই চত্বর, কৈখালি, হলদিরাম, বাগুইহাটির মানুষজন টের পেয়েছিলেন। দুপুরের বৃষ্টির জল মানে ভোর রাতেও, পরের দিন ভোর রাতেও নামেনি। মেঘ ভাঙা বৃষ্টি ঠিক কি হতে পারে সেটা গত বছর সেপ্টেম্বরে বুঝতে পেরেছিলেন কলকাতাবাসী। 11 মাস যেতে না যেতেই এবার আগস্টে আবার কলকাতার মধ্যেই মেঘ ভাঙা বৃষ্টি। এক নাগাড়ে বৃষ্টি আর অল্প সময় অতিবৃষ্টি হলে যে পরিস্থিতি কোন জায়গায় মানে কতটা ভয়ানক হতে পারে সেটা হলদিয়াবাসী টের পেয়েছেন। জোড়া নিম্নচাপের ধাক্কায় মাত্র 6 দিনে 607 মিলিমিটার বৃষ্টি হয়েছে হলদিয়া টাউনশিপে। হলদিয়া পুরসভার 29টি ওয়ার্ডের মধ্যে 28টি ওয়ার্ড জলমগ্ন এবং বেশ কিছু বাড়ির একতলাতে জল ঢুকে গেছে এবং রীতিমতো জল যন্ত্রণার শিকার হচ্ছেন এলাকাবাসী। এই হচ্ছে অবস্থা, দেখুন কতটা জলের মধ্য দিয়ে যেতে হচ্ছে, আপনি দেখুন। এই হচ্ছে হলদিয়ার এখন অবস্থা। বার্নপুর 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 220 মিলিমিটার। রাতে বৃষ্টি আর তারপরেই প্লাবিত এলাকা, সকাল থেকে বানভাসী এলাকার মানুষজন। আমরা তো দেখছি চারিদিকে বৃষ্টিতে বাড়িতে জল ঢুকে গেছে, অনেকটা বাড়ির মধ্যে ফেসেও আছে। একটা জিনিস খেয়াল করেছেন যে বাঁধের ছাড়া জল বা জলাধারের ছাড়া জল নয়, মানে হলদিয়া ভাসছে, বার্নপুর ভাসছে, এই সবটাই কিন্তু বৃষ্টির জল, স্টর্ম ওয়াটার। মানে বৃষ্টির জল, মানে অল্প সময় এত বেশি বৃষ্টি হয়েছে শুধুমাত্র বৃষ্টির জলে বানভাসী হয়ে গিয়েছে এরকম দুখানা পুরসভা এলাকা। এই ধরনের কম সময় অতিবৃষ্টির যে ঘটনা, সেগুলো তার ফ্রিকোয়েন্সি দিনে দিনে বাড়ছে। যে মানে মেট্রোলজিক্যাল ফেনোমেনা এর পেছনে মেনলি রয়েছে সেটা হলো যে মেসোস্কেল কনভেকটিভ সিস্টেম। এইটুকু বলতে পারি যে এটা একটা মানে কম দৈর্ঘ্য প্রস্থ
সম্পন্ন একটা ঘূর্ণাবর্ত যেটা হঠাৎ করে সৃষ্টি হচ্ছে এবং মনসুন ফ্লো তার মধ্যে সেটা ভেসে রয়েছে, মানে এমবেডেড আর কি, তার উপরেই রয়েছে কোথাও একটা। এবং এই ঘূর্ণাবর্ত যদি তৈরি হয় এবং সেটা যথেষ্ট স্ট্রং হয়, তাহলে সেখানে প্রচুর পরিমাণ ময়েশ্চার মানে আর্দ্রতা সঞ্চয় হবে, ভর্টিসিটি বা ভর্টেক্স তৈরি হবে এবং সেটা একটা মানে সাডেনলি মানে হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাত দেওয়ার মতন অবস্থার সৃষ্টি করবে। যে কোনো রোগ যখন বাড়ে তখন ওষুধের কড়া ডোজ দিতে হয়। অল্প সময় অতিবৃষ্টি হচ্ছে, আচমকা এত জল চলে আসছে, ফলে কড়া ডোজ দরকার, মানে নিকাশি ব্যবস্থাটাকে নতুন করে ঢেলে সাজানো দরকার। উল্টে আমরা কি দেখছি, নদী খাত দখল হয়ে যাচ্ছে, নদী খাত ভরে গেছে, খালগুলো দখল হয়ে গেছে, খাল বুঝে যাচ্ছে, বহু জায়গায় ড্রেজিং হয় না, এবং যেগুলো বহুদিন ধরে নিকাশি ব্যবস্থা যেগুলো ছিল, যারা আমাদের বাঁচিয়েছে, যেমন নয়াঞ্জলি, সেগুলো আস্তে আস্তে বুঝিয়ে ফেলা হয়েছে। এই যে হলদিরামে কেন জল জমে, ওখানে যে নয়াঞ্জলি ছিল সেটা দখল হয়ে গেছে। লেক টাউনের কাছে জল জমে কেন, ওখানে নয়াঞ্জলি দখল হয়ে গেছে। হাইকোর্টে মামলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ আছে, তারপরেও কিন্তু এই নয়াঞ্জলিগুলো আগের জায়গায় ফিরছে না। প্রশাসন, বর্তমান সরকার, নতুন সরকার কোনো ব্যবস্থা নেবে কি? সেটা 100 দিনের মধ্যে সম্ভব না, এটা আপনারাও জানেন। এটা বসে ভালো যারা মানে এক্সপার্ট সারা ভারতবর্ষে যারা নামকরা এজেন্সি রয়েছে তাদেরকে নিয়ে কাজ করে, যেরকম কলকাতায় দরকার, যেরকম হলদিয়ায় দরকার, আমরা এটা করছি। একটু সময় দিই। অল্প সময়ে অতিবৃষ্টি, এটা কিন্তু যত সময় যাচ্ছে তত একটা জটিল রোগে পরিণত হয়ে যাচ্ছে। মানে দেখুন, যে বছর প্রশান্ত মহাসাগরে একটা অতি শক্তিশালী এলনিনো রয়েছে, যে বছর এখনও দেশে 13% বৃষ্টিতে ঘাটতি রয়েছে, সে বছরও কিন্তু এই অল্প সময় অতিবৃষ্টির প্রবণতার থেকে আমরা রেহাই পাচ্ছি না। ফলে আগামী দিনে যদি আমরা নিকাশি নালাকে নতুন করে এই জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে না সাজাই, তাহলে বিপদ থেকে কিন্তু আমরা রক্ষা পাবো না।